প্রকাণ্ড মাঠের মাঝখানে একটা ছোট্ট জীর্ণ কুঁড়ে ঘরে বাস করেন সাধু বাবা। আদিত্য আর নলিনীর মনের মধ্যে তখন একরাশ ভাবনা ভিড় করে আছে। দুজনেই আশান্বিত দৃষ্টিতে কুঁড়ে ঘরের ভিতরে ঢুকল। ঘরের মাঝখানে বসে আছেন গেরুয়া বসনধারী বাবা। তার কালো কুঞ্চিত চুল, গাল ভর্তি দাড়ি, কিন্তু তার চোখ আর চোখের দৃষ্টিতে যেন আলাদাই দীপ্তি রয়েছে। আদিত্য এক মনে তাকিয়ে রয়েছে সাধু বাবার দিকে। ঠিক তখনই সে চমকে ওঠে, দেখে নলিনীর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখটা ফ্যাকাশে। সে বিড়বিড় করে বলছে, না, এ হতে পারে না, না না না। চলো, এখনই এখনই চলো। মানে এ আপনি কি বলছেন গিন্নিমা? আজকে রাত তো জমিদার বাবু এখানে তাঁবুতে রাত্রি যাপন করবেন বলেছেন। থাকুন, যার ইচ্ছে থাকুন, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। গিন্নিমা, রাত হয়ে গেছে, এখন এতটা পথ যাওয়া নিরাপদ নয়। তার মানে তুমি নিয়ে যাবে না, তাই তো? বেশ, আমি একাই চলে যাব, কাউকে যেতে হবে না। কি হয়েছে নলিনী? কি হয়েছে? তুমি এইভাবে বেরিয়ে এলে কেন? জমিদার বাবু, গিন্নিমা এক্ষুনি পালকি নিয়ে যাত্রা করতে বলছেন। আমি এখনই বাড়ি ফিরবো, আমার ভালো লাগছে না। নলিনী, তোমার কি শরীর খারাপ লাগছে? কিছু হয়েছে আমাকে বলো। তো হাই আপনার, আমাকে বাড়ি নিয়ে চলুন, আর যদি না পারেন আমি একাই ফিরবো, ব্যাস। বেহারা, এখনই পালকি তোলো, আমরা এখনই যাত্রা করব। কিন্তু জমিদার বাবু, এই রাতে এতটা পথ। কেন বৃথা কথা বলছো? এখনই পালকি তোলো। বেহারা তৎক্ষণাৎ পালকি তুলে নিল। আদিত্যর মনে তখন একরাশ হতাশা আর কষ্ট। সে আর চোখে দেখল নলিনীর চোখের কোণে জল, কিন্তু আদিত্য আর কিচ্ছু জিজ্ঞাসা করল না। রাত্রে দ্বীপ প্রহরে যখন পালকি জমিদার বাড়ির সামনে এসে থামল, শোরগোল শুনে আদিত্যর মা বেরিয়ে এলেন। এই কি খোকা, বৌমা, তোমরা এত রাতে ফিরে এলে যে? ওরা তো সাধু দর্শনে গিয়েছিলে। হ্যাঁ মা, অনেক রাত হয়েছে, এই নিয়ে আমরা কাল কথা বলি। কাল? না, কেন কাল কথা বলবো? কি হয়েছে এখনই আমায় বল। সদানন্দ বাবা কি বললেন? বোমার কোল ভরবে? জমিদার বাড়ি তার বংশধর পাবে? মা, দয়া করে এখন চুপ করো, আমার ভাল লাগছে না। ভালো লাগছে না মানে? তোরা সাধু দর্শনে গেলি, লোকে বলে তার অপার কৃপা। খোকা, আমায় বল, কি বললেন বাবা? তোর ঘরে সন্তান কবে আসবে, বল আমায়। জানি না জানি না জানি না। সাধু বাবার সাথে কথা বলার আগেই নন্দিনী সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। হায় হায় হায়, এ কোন অলক্ষ্যে আমি ঘরে তুললাম ঠাকুর। যেই সাধু বাবাকে দেখে লোকের জীবন ধন্য হয়ে যায়, সবার মনের ইচ্ছে পূরণ হয়, সেই সাধু বাবাকে দেখে তুমি, হে ভগবান, এ কোন কালে না। মা, আমি আর পারছি না, আমি আর নিতে পারছি না মা। শরীর এত ক্লান্ত, আর তার উপরে তুমি। খোকা, তুই এই মেয়েকে ছেড়ে দে। এই মেয়ে তোকে কোনো দিন সুখে থাকতে দেবে না রে। আমি বলছি, তুই শোন আমার কথা। যেই দিন থেকে আমার ছেলের জীবনে এসেছে, জীবনটা জ্বালিয়ে দিল। ধুর, আর পারছি না আমি নিতে, বাড়িতেই ঢুকবো না। পরদিন রাত তখন প্রায় 1টা। হঠাৎ একটা পেঁচার কর্কশ শব্দে তার ঘুম ভেঙে গেল, আর মোড়া ভেঙেই পাশে তাকিয়ে দেখে আদিত্য সতর্ক হয়ে উঠল। এত গভীর রাতে নলিনীকে বেরোতে দেখে সে ভীষণ অবাক হলো। আদিত্য খুব সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে নলিনীর পিছু নিল। আদিত্য দেখল নলিনী বাড়ির পিছনে নির্জন সরোবরের ধারে গিয়ে বসেছে, মুখ চোখ শুকনো। আর কত, হে ভগবান, আর কত কষ্ট সইতে হবে আমায়। আর পারছি না, আমি আর পারছি না। নলিনী, আপনি আপনি এখানে? হ্যাঁ আমি। এই গভীর রাতে এই সরোবরের ধারে কি করছো তুমি? কি হয়েছে নলিনী? আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন আপনি আমায়। আমি আপনার সম্মান নষ্ট করছি, আপনার মুখে চুন কালি দিয়েছি, আমাকে ক্ষমা করুন। নলিনী, কি হয়েছে?
কিসের জন্য ক্ষমা চাইছো বলো আমাকে। আমি কাল আপনার মানে রাখতে পারিনি, সত্যি বলছি, আমি চাইনি ওই রকম হোক, কিন্তু আমি নিরুপায় ছিলাম। নলিনী, শান্ত হও। দেখো, আমি জানি বিয়ের 2 বছর পরেও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক গড়ে ওঠেনি। আমি কখনো এই বিষয়ে কিছু জানতে চাইনি, ভেবেছি তোমার সময় প্রয়োজন। কিন্তু কাল তুমি স্বেচ্ছায় সাধু বাবার কাছে গিয়েও কেন ওরকম করলে সেটা আমি সত্যিই বুঝিনি। কিন্তু তাও তো আপনি আমায় জিজ্ঞেস করেননি। তাহলে আপনার মা ওইভাবে কথা শোনালো, তবুও তো আপনি আমায় প্রশ্ন করেননি। কারণ আমাদের মধ্যে যে সেরকম সম্পর্ক কখনো গড়েই ওঠেনি নলিনী। কিন্তু সত্যি আমি তোমার ওই রকম আচরণের কারণ জানতে চাই। কারণ ওইখানে যেই সাধু বাবা, অর্থাৎ বাবা সদানন্দ যিনি ছিলেন, তাকে আমি চিনি। তাকে চেনো মানে? কি করে চিনলে? কে হয় উনি তোমার? উনি